আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাভেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে জীবের পরিবহন সম্পর্কে বেশ কিছু আলোচনা করা হয়েছে। আমাদের উদ্ভিদ পাঠের ক্ষেত্রে প্রস্বেদন আর প্রাণী পাঠের ক্ষেত্রে রক্ত নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা উদ্ভিদের যে অংশটা আছে প্রস্বেদন, সেই প্রস্বেদন নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখা যাক প্রস্বেদনে কি বলা হয়েছে, উদ্ভিদ পাঠের অংশগুলোতে কি বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ষষ্ঠ অধ্যায় আছি। আমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে জীবের পরিবহন, ইংলিশে বলা হচ্ছে ট্রান্সপোর্টেশন অন ইন অর্গানিজম। তো জীবের পরিবহনের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে কি উদ্ভিদ ও পানির সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন প্ল্যান্টস অ্যান্ড ওয়াটার। তো আমাদের প্রথম যে পার্টটা উদ্ভিদ ও পানির সম্পর্ক, দেখি এখানে কি বলা হয়েছে। যে বলা হয়েছে যে পানির অপর নাম জীবন। এটা আমরা সবাই জানি, পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীব বাঁচতে পারে না। আমরা জানি প্রোটোপ্লাজম জীবদেহের ভৌত ভিত্তি, এবং এই প্রোটোপ্লাজমের শতকরা 90 ভাগই কি পানি। আচ্ছা, তো আমাদের যে কোষ যে অংশটা, তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমাদের মেইনলি দুইটা পার্ট, একটা হচ্ছে যে কোষ প্রাচীর আর একটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। আর প্রাণী কোষের ক্ষেত্রে প্রোটোপ্লাজম থেকে শুরু হয়েছে, এখানে কোনো কোষ প্রাচীর নেই। উদ্ভিদের যে সজীব অংশটা প্রোটোপ্লাজম, যার ভিতরে সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, তারপর হচ্ছে আমাদের অন্যান্য যে অঙ্গাণুগুলো যেমন প্লাজমা থাকে, আবার সাইটোপ্লাজমের ভিতরে থাকে তোমার মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে প্লাস্টিড, অন্যান্য যে অঙ্গাণুগুলো থাকে। তো এই যে অঙ্গাণুগুলো মিলে সবগুলোকে মিলে একত্রে কি বলা হয়, প্রোটোপ্লাজম বলা হয়। এই প্রোটোপ্লাজমের শতকরা 90 ভাগই হচ্ছে কি পানি। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, অনেক সময় এটা পরীক্ষাতে আসে যে প্রোটোপ্লাজমের কত ভাগ পানি, তাহলে আমরা উত্তর বলবো কি 90%। আচ্ছা, এই কারণে পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ বলা হয়ে থাকে। এটা একটা প্রশ্ন আসে যে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় কেন। তাহলে এই কথাটা আমরা বলবো যে প্রোটোপ্লাজমের শতকরা 90 ভাগ পানি, আর যেটা আমাদের কোষের যে মেইন অংশ প্রোটোপ্লাজম, তো যার কারণে পানিকে কি বলা হয়, ফ্লুইড অফ লাইফ বলা হয়ে থাকে। তো পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজম আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় এবং আস্তে আস্তে কি হতে পারে, সেটা মরে যেতে পারে। তাছাড়া উদ্ভিদ দেহে বিপাকীয় চলাচলের ক্ষেত্রে পানির অভাব হলে সেগুলো বন্ধ হয়ে যায়। তাহলে উদ্ভিদ দেহে যে পানির প্রয়োজনীয় দিকগুলো অনেক সময় সংক্ষিপ্ততা আসে, যে উদ্ভিদ দেহে পানির প্রয়োজনীয় দিকগুলো কি কি, এটা উল্লেখ করবো। অনেকে আমরা গদবাধা প্রশ্ন উত্তর দিয়ে থাকি, বানিয়ে বানিয়ে লিখি। তো আসলে ওভাবে না লিখে যদি আমরা পয়েন্ট আকারে লিখতে পারি, 3টা বা 4টা পয়েন্ট দিতে পারি পরীক্ষাতে, তো আশা করি আমাদের এটা কি হবে, খুব ফলপ্রসূ হবে। তো এখানে কি বলা হয়েছে যে প্রোটোপ্লাজম সজীব রাখতে পানির কোনো বিকল্প নেই। তাহলে পানির মানে খুব ইম্পর্টেন্ট, যেহেতু 90% নিয়ে প্রোটোপ্লাজমের পানি, তাহলে সজীব রাখার জন্য পানির বিকল্প নেই। এটি সংকুচিত প্রোটোপ্লাজম যুক্ত কোষকে বাঁচাতে চাইলে দেরি না করে পানি সরবরাহ ব্যবস্থা করতে হবে। তারপর প্রসাধন, যেটা আমাদের এই অধ্যায়টা মেইন পড়া প্রসাধন, আর আমরা চতুর্থ অধ্যায়ে ছিল সালোক সংশ্লেষণ। তাহলে প্রসাধন ও সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চালু করতে পরিমাণ মতো পানির প্রয়োজন নিশ্চিত করা দরকার। তাহলে এই যে এই পয়েন্টটা প্রসাধন ও সালোক সংশ্লেষণ, এটা যদি তুমি পরীক্ষা দিতে পারো তখন টিচার বুঝবে যে না, স্টুডেন্টটা কিছু জ্ঞান নিয়ে আসছে। তো সেই জন্য শুষ্ক মৌসুমে বড় বড় উদ্ভিদ পানি সেচ দিতে হয়। তাহলে বড় বড় গাছে দেখা যায় শুষ্ক মৌসুম, বিশেষ করে শীতকালে আমাদের গাছের পাতাগুলো ঝরে যায়, কারণ ওই সময় পানির পরিমাণ খুবই কম থাকে, বাতাসে আর্দ্রতা কম থাকে। আমরা যেমন মনে করো যে আমরা টোটাল লিপ জেল ব্যবহার করি, কারণ কি আর্দ্রতা কম, শুষে যায়। তো গাছও দেখা যায় যে এখানে মাটির নিচে পানির পরিমাণ খুব কম থাকে, যার কারণে তার প্রসাধন হয় না। এটা আমরা একটু পরে বুঝবো প্রসাধন জিনিসটা কি। তো দেখা যায় গাছ কোনো মতে বেঁচে থাকে, তার সমস্ত পাতা শরীর থেকে সে ছেড়ে দেয়। তো এই ছিল মানে প্রসাধনের ক্ষেত্রে তোর পানি খুবই গুরুত্বপূর্ণ দরকার। তারপর হচ্ছে কি পানি একটি গুরুত্বপূর্ণ দ্রাবক, বিপাকী অনেক প্রক্রিয়া পানির গুরুত্ব কি অপরিসীম। তাহলে পানি বলছে কি একটা গুরুত্বপূর্ণ দ্রাবক, অর্থাৎ পানিকে বলে সার্বজনীন দ্রাবক, অর্থাৎ পৃথিবীতে যত দ্রাবক আছে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্রাবক হচ্ছে পানি। বিপাকীয় অনেক কাজ, তো বিপাকীয় কাজকে আমাদের শ্বসন হতে পারে, বিপাকীয় কাজ রেচন, প্রাণীর ক্ষেত্রে রেচন, তারপরে যে শ্বসন, শ্বাসন, এইসব কাজগুলোতে অনেক সময় পানির গুরুত্ব অপরিসীম। তারপরে বলা হয়েছে কি যে উদ্ভিদের কোষ বৃদ্ধি ও চলনেও পানির ভূমিকা রয়েছে। তাহলে উদ্ভিদের যে কোষ বৃদ্ধি হতে, অর্থাৎ আমরা যে ধরো আস্তে আস্তে বড় হচ্ছে, যে কোষ বাড়তেছে, এরপর আমাদের বৃদ্ধি ও চলনে, হ্যাঁ উদ্ভিদের কোষ বৃদ্ধি এবং কি চলনে অর্থাৎ মুভমেন্টের করার ক্ষেত্রেও কি পানির হতে পারে, ভূমিকা আছে। তো উদ্ভিদের মুভমেন্ট অনেকে আবার মনে করতে উদ্ভিদ আবার হাত পা না কিভাবে মুভমেন্ট করে, আসলে ওই কিছু ক্ষেত্রে আছে, আমাদের পরবর্তীতে অধ্যায়ে আমরা আলোচনা করব। যেমন সূর্যের দিকে অনেক সময় মুভমেন্ট করে, তো অনেক সময় যেদিকে সে যেমন সিম গাছ, লাউ গাছ, এরা ওই আঁকড়া ধরার জন্য যেদিকে সে কোনো ইয়া পায় ওদিকে সে মুভমেন্ট করে। তো
তাহলে এই ছিল আমাদের উদ্ভিদে পানির প্রয়োজনীয়তা। তারপরে আমাদের কিছু পড়া ছিল, তাহলে উদ্ভিদে পানি শোষণটা কয়েকটা প্রক্রিয়া হয়। এখানে উদ্ভিদের 3টি প্রক্রিয়া সম্মিলিতভাবে শোষণ কাজ করে। এই 3টির মধ্যে একটা হচ্ছে ইমবাইবেশন, ব্যাপন, আর একটা হচ্ছে অবিশ্রবণ। ইমবাইবেশন জিনিসটা কি, আমি সংজ্ঞা সরাসরি না আছে, একটু সহজে বলি। যেমন ধরো শুকনা কিশমিশ তুমি রাখলে, তো কিশমিশ কিন্তু অনেকে জানো যে আঙ্গুর থেকে হয়, আঙ্গুরকে শুকায়, তো আঙ্গুরের ভিতরে কিন্তু কি ছিল, পানি ছিল। ওই পানিটা শুকানোর ফলে সে কিন্তু সংকুচিত হয়ে গেছে, তার প্রোটোপ্লাজমের কোষের প্রোটোপ্লাজম সংকুচিত যেভাবে হয়, ওই আঙ্গুরটা সংকুচিত হয়ে গেছে। এই সংকুচিত হয়ে যাওয়ার কারণে তার ভিতরে কিন্তু একটা মানে চুপসে যাওয়া ভাব। এই যে কিসমিসটা যদি আমি কি করি, পানিতে আবার রেখে দেই, তাহলে কি হবে, যে দেখা যাবে যে পানিতে রেখে দিলে ওটা আবার পানিটার ভিতরে নিবে এবং সে ফুলে উঠবে। তো এই জিনিসটা কিন্তু ইমবাইবেশন। তো আমরা একটু পড়ি ক্লাসে যে এক খণ্ড শুকনা কাঠ এক প্রান্তর পানিতে ডুবালে ওই কাঠের খণ্ডটি কিছু পানি টেনে নেবে। আমরা জানি যে কলয়েড জাতীয়, যেখান থেকে মেন পড়াটা, কলয়েড জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল পদার্থ শুষে নেয়, এই জন্য কাঠের পানিকে টেনে নিয়েছে। এই প্রক্রিয়াকে ইমবাইবেশন বলে। তো সাজিয়ে যদি বলি, কলয়েড জাতীয় শুকনো পদার্থকে পানি টেনে নেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, ইমবাইবেশন বলা হয়। ইমবাইবেশনের ক্ষেত্রে কি আছে, যেমন সেলুলোজ, স্টার্চ, জিলেটিন, এগুলো হাইড্রোফিলিক। ফিল শব্দ হচ্ছে প্রিয়, আর ফুবি শব্দ হচ্ছে কি, মানে তার বিপরীত, প্রিয়র উল্টা। তাহলে হাইড্রো মানে পানি, তাহলে হাইড্রোফিলিক মানে পানি প্রিয় পদার্থ। এরা তরল পদার্থের সংস্পর্শে এলে তা শুষে নেয়, আবার তরল পদার্থ যদি অভাব হয় সংকুচিত হয়ে যায়। প্রোটোপ্লাজম কলয়েডধর্মী হওয়ায় ইমবাইবেশন প্রক্রিয়া কি করতে পারে, পানি শোষণ করে স্ফীত হয়ে যায়, অর্থাৎ সে আবার মোটা হয়ে যায়। ব্যাপন শব্দটা তোমরা অনেকেই তোমাদের আগে যে কেমিস্ট্রি ছিল, কেমিস্ট্রিতে পড়েছ। ব্যাপন জিনিসটা ঠিক ওরকমই এখানে, যে একটা জিনিস অধিক ঘনত্ব স্থানে ছিল, সেখান থেকে কম ঘনত্ব স্থানে, যেমন ধরলাম একটা স্ট্যান্ডের বোতল, অথবা ধরলাম একটা কাঁঠাল, তো কাঁঠালের ভিতরে যে গ্রানটা ছিল, তো এখানে একটা অধিক ঘনত্ব স্থান খুব চাপা ছিল, ওইখান থেকে সে এরকম ভাবে যখন খুললাম কাঁঠালটা, তখন সে কম ঘনত্ব স্থান, এই যে জায়গাটা এখানে যে কম ঘনত্ব স্থান, এখানে যে ছড়িয়ে পড়েছে স্বতঃস্ফূর্ত ভাবে এবং সমানভাবে, এমন না যে এদিক গেছে বা ওদিক গেছে, বাতাস থাকলে ভিন্ন কথা, বাতাস টানা নিতে পারে। তো এইভাবে এই যে ছড়ায় পড়লো, অর্থাৎ সেম কম অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানে ছড়িয়ে পড়লো, এই ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয়। আমরা একটু পড়ি, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্ব এলাকা থেকে, এটা বললাম একটু আগে, সেখানে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে, তাকে কি বলা হয়, ব্যাপন প্রক্রিয়া বলা হয়। অথবা আমি একটু ভাবে একটা ব্যাপন চাপ আছে, একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দিকে দ্রবকের ব্যাপিত হওয়ার প্রচ্ছন্ন ক্ষমতাকে ব্যাপন চাপ বলে। একই বায়ুচাপে কোনো একটি দ্রবণ ও দ্রাবকের ব্যাপন চাপের পার্থক্য বলে ব্যাপন চাপের ঘাটতি। তাহলে এখানে কয়েকটা কথা বলছে, যে এই যে দ্রাবকের দিকে ব্যাপিত হওয়ার প্রচ্ছন্ন ক্ষমতা, এই যে ক্ষমতাটাকে বলা হয় ব্যাপন চাপ, ছড়ায় পড়াটাকে বলে ব্যাপন, আর এই ছড়ায় পড়া যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলা হয় কি, ব্যাপন চাপ। একই বায়ুচাপে কোন দ্রবণ ও দ্রাবকের ব্যাপন চাপের পার্থক্য, তাহলে দ্রবণের ব্যাপন চাপ এবং কি দ্রাবকের ব্যাপন চাপ, দ্রবণ দ্রাবকটা অনেকে খেয়াল করতে জানে কিনা। যেমন ধরো একটা পানি নিলাম, পানিতে আমি চিনি মিশাইলাম, চিনিটা হচ্ছে কি দ্রবক, আর যে মিশায় তো পানিটা হচ্ছে কি দ্রাবক, আর চিনি এবং পানি মিশানোর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি দ্রবণ। তাহলে এখানে দ্রবণ, দ্রাবক, দ্রব, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করবো আমরা। তাহলে দ্রবণ ও দ্রাবকের ব্যাপন চাপের পার্থক্য বলা হয় ব্যাপন চাপ ঘাটতি, ইংলিশে বলে ডিফিউশন প্রেসার রেট ডিফিসিট। তাহলে ইংলিশে ডিফিউশন প্রেসার ডেফিসিট বা ডিপিডি বলা হয়। পাতার মেসোফিল টিস্যুতে, পাতার একটা টিস্যু আছে মেসোফিল টিস্যু, এই ব্যাপন চাপ ঘাটতির ফলে পানির ঘাটতি আছে এমন কোষের পাশের কোষ থেকে পানি টেনে নেয়। উদ্ভিদের পানি শোষণ ব্যাপনের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উদ্ভিদের যে পানি শোষণ করার জন্য ব্যাপনের গুরুত্ব খুবই অপরিসীম। এখন আমরা অবিশ্রবণ নিয়ে আলোচনা করব। তাহলে অবিশ্রবণ জানার আগে আমি একটা জিনিস জানি, আমাদের পর্দা সম্পর্কে জানতে হবে। পর্দা সম্পর্কে জানতে হলে, পর্দা হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে অবেদ্য, ভেদ্য, একটা হচ্ছে বৈষম্য বেদ্য। তাহলে নন পারমিয়াবল, পারমিয়াবল, সিলেক্টিভলি পারমিয়াবল। তাহলে অভেদ্য মানে কি, যে পর্দার এপাশ থেকে ওই পাশে যাওয়া সম্ভবই না। ধরো আমি এই দেওয়ালটা ধরলাম, এই দেওয়ালটা বা এখানে যে এটা ধরলাম, এটা ওই পাশে যাওয়া সম্ভব না, তো এটা হচ্ছে অবেদ্য পর্দা, তো যাইতে পারতেছি না বাইরে। আর ভেদ্য মানে কি, যে তোমার মনে করো যে একেবারে ধরো একটা দরজা ধরলাম, দরজা যে কেউ আসা করতে পারছে। আর বৈষম্য বেদ্য মানে কি, যাওয়া আসা করা যায় তবে সবাই যেতে পারে না। যেমন ধরো একটা স্টেডিয়ামে খেলা দেখতে গেলা, তো এখানে কিন্তু
যাওয়া আসার রাস্তা আছে, কিন্তু সবাই যেতে পারবে পারবে না, কারণ যার টিকিট আছে সে যেতে পারবে, আর যার টিকিট নেই সে যেতে পারবে না। তো এখানে সিলেক্টিভলি পারি মেম্বার বলা হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট কিছু লোক যেতে পারবে, বাকিরা যেতে পারবে না। বা আমি এক দেশ থেকে আরেক দেশে গেলাম, তাহলে যার পাসপোর্ট ভিসা আছে সে যেতে পারবে, অন্যরা যেতে পারবে না। তাহলে এটাকে বলা হয় বৈষম্য ব্যর্থ, সবার জন্য না, কিছু কিছু জিনিসের জন্য এটাকে মানে দেওয়া হয়েছে অনুমতি, বাকিদের কাছে অনুমতি নাই। তো এই কথাটা খেয়াল করবো এখানে আমরা, যদি দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যাদের দ্রব এবং কি দ্রাবক একই, দ্রব এবং কি দ্রাবক কি একই, একটি বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে সিলেক্টিভলি পারমিয়েবল বলা হচ্ছে, পর্দা দিয়ে আলাদা করা হয়, তাহলে এমন একটা পর্দা যেটা বৈষম্যবদ্ধ, ঠিক আছে, আলাদা করা, তাহলে কিছুক্ষণের মধ্যেই দুটি দ্রবণের ঘনত্ব সমান হয়ে যাবে। দুটি দ্রবণের ঘনত্ব কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। একই দ্রব এবং দ্রাবকযুক্ত দুটি ভিন্ন ঘনত্বের একটি বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আলাদা করা হলে দ্রাবক তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণ দিকে প্রবাহিত হবে। তাহলে এখানে কিন্তু একটু জিনিসটা যে এমন ব্যাপনে পড়ছে, কিন্তু কি উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে, অর্থাৎ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে। আর যদি এখানে দ্রাবকে কিন্তু কোনো ব্যাপনে কিন্তু কোনো নেই, বৈষম্যবদ্ধ পর্দা নেই, জিনিসটা খেয়াল করবো। কিন্তু আমার অবিস্মরণে কিন্তু বৈষম্যবদ্ধ কি আছে? পর্দা আছে। আর এখানে পার্থক্য হচ্ছে, এখানে হচ্ছে কি যে নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানে যাবে, নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানে। অর্থাৎ আমরা যদি উদাহরণ দিই, মাটির ক্ষেত্রে মাটির ভিতরে পানি থাকে, তো পানিটা কিন্তু অনেক জায়গা নিয়ে থাকে, আর উদ্ভিদের অংশটা কিন্তু অল্প একটু জায়গা, তাহলে পানি জায়গাটা কিন্তু কি তোমার নিম্ন ঘনত্বের স্থান, অর্থাৎ এখানে অনেক ঘনত্ব কম, অনেক ব্যাপক জায়গা আছে, কিন্তু উদ্ভিদ হচ্ছে একটু সামান্য জায়গা। তাহলে নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানে আসছে, মাঝখানে একটা বৈষম্যবদ্ধ পর্দা আছে, অর্থাৎ মূল রুম বলি বা মূল বলি, এটা হচ্ছে বৈষম্যবদ্ধ পর্দা। তাহলে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানে বৈষম্যবদ্ধ পর্দার মাধ্যমে যে আসলো, এই আশাটাকে বলা হয় কি? অবিশ্রবণ বলা হয়। তাহলে এই কথাটা বলা হয়েছে যে এখানে নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়, দ্রাবকের বৈষম্য ভেদ করে তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হওয়াকে কি বলা হয়? অবিশ্রবণ বলা হয়। তাহলে ব্যাপনে ছিল উচ্চ থেকে নিম্ন, আর এখানে নিম্ন থেকে উচ্চ বলা হয়েছে। তারপর আমাদের এগুলা একটু বেশি ইম্পর্টেন্ট না, তারপর একটু আমি হালকা আলোচনা করে যাচ্ছি। পানি ও খনিজ লবণ শোষণ, এগুলা এত ইম্পর্টেন্ট না আমাদের। খনিজ লবণ শোষণ এটা একটু দরকার। হ্যাঁ, খনিজ লবণ শোষণ, তাহলে খনিজ লবণ শোষণ কি বলা হয়েছে যে, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে মাটিতে পানি থাকে, খনিজ লবণ থাকে, তো উদ্ভিদ কিন্তু খনিজ লবণ শোষণ করে। তাহলে কিভাবে করে আমরা দেখি। অধিকাংশ উদ্ভিদ পানির সাথে কিছু পরিমাণ খনিজ লবণ শোষণ করে, কিছু লবণ মূলরুম দিয়ে। তাহলে আমি যদি মূল, এটা হচ্ছে আমার প্রধান মূল, এখান থেকে আবার ছোট ছোট বের হচ্ছে, এগুলো বললে মূলরুম। তাহলে মূলরুম দিয়ে শোষিত হলেও মূলত মূলের অগ্রভাগে কোষ বিভাজন অঞ্চলে হচ্ছে শোষণ অঞ্চল হিসাবে কাজ করে। তাহলে যদিও টোটালটাই মূল, কিন্তু মূলের যে অগ্রভাগটা এটাই মূলত মেইনলি শোষণ হিসাবে কাজ করে। তাহলে এখানে বলছে যে কি বলছে, প্রধানত দুটি উপায়ে হয়ে থাকে, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ, আর হচ্ছে কি সক্রিয় শোষণ। তাহলে নিষ্ক্রিয় শোষণ জিনিসটা কি, যেটাকে আমরা প্যাসিভ অ্যাবজর্পশন বলি। তো এখানে কি বলছে যে উদ্ভিদের এই প্রক্রিয়া মূলরুম ইমবাইবেশন ও অবিস্মরণ প্রক্রিয়া। তাহলে কি বললাম? ইমবাইবেশন, ওই যে কলের ধর্মী ছিল যেটা শুষে নিচ্ছে। আরটা হচ্ছে অবিশ্রবণ, যেটা নিম্নগণ থেকে উচ্চগণের দিকে যায় বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে। তাহলে এই দুই প্রক্রিয়া লবণ শোষণ করে, কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, এখানে কোনো বিপাকীয় শক্তি শ্বসন এগুলো প্রক্রিয়া হয় না। আর সক্রিয় শোষণ বলা হচ্ছে কি অ্যাক্টিভ অ্যাবজর্পশন। এখানে বলছে সক্রিয় শোষণে খনিজ লবণ পরিবহনের জন্য কোষে উৎপন্ন বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। তো এখানে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, এখানে বিপাক শক্তির প্রয়োজন হয়। এখানে তোমার ইমবাইবেশন অবিস্মরণ প্রক্রিয়া হয়, এখানে ওই প্রক্রিয়া হয় না, সরাসরি হয় আর কি। তো এটা আমার অনেক সময় পার্থক্য আসে, 9, 10 হয়তো কম আসে, কিন্তু এই পরে ইন্টারমিডিয়েটও আছে, ওইখানে বেশি আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্রসাধন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই জীবের পরিমাণ অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে প্রসাধন। আবার এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে মানে উদ্ভিদ পাঠ থেকে, তাহলে প্রসাধনটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে প্রসাধন জিনিসটা কি? তাহলে প্রসাধন জিনিসটা আমি সহজে বলি যে উদ্ভিদের কিছু বায়বীয় অঙ্গ আছে, মেইনলি পাতা, তারপর আছে কিউটিকল, লেন্টিকুলার। তাহলে উদ্ভিদের বায়বীয় অঙ্গ থেকে অতিরিক্ত পানি, উদ্ভিদের শোষণ করে কি অতিরিক্ত পানি এটা বাষ্পাকারে বের হয়ে যাওয়াকে বলা হয় কি প্রসাধন। অর্থাৎ উদ্ভিদের বায়বীয় অঙ্গ থেকে তার অতিরিক্ত পানি কি বাষ্পাকারে বের হয়ে যাওয়াকে কি বলা হয়? প্রসাধন বলা হয়, ইংলিশে বলে ট্রান্সপিরেশন। প্রসাধনের একটা ভিডিও আমরা প্র্যাকটিক্যালি করেছি, তোমরা যারা এখনো দেখোনি আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে এই প্রসাধন জিনিসটা আমরা একটু পড়ি কি লেখছে এখানে, যে উদ্ভিদ প্রধানত মূল দিয়ে তার প্রয়োজনীয় পানি শোষণ করে, মেইনলি শোষণ করে মূল দিয়ে।
শোষিত পানির অতি সামান্য অংশ উদ্ভিদের জৈবিক কার্যাবলীর জন্য ব্যয় হয়। এখন ধরো মনে করো সে 5 লিটার পানি সে শোষণ করছে, 5 লিটার কিন্তু তার দরকার হয় না, 2 লিটার 3 লিটার হতে পারে। ঠিক আছে, অবশিষ্ট পানি উদ্ভিদের বায়বীয় অংশ দিয়ে বাষ্প আকারে বেরিয়ে যায়। অবশিষ্ট পানি তাহলে অবশিষ্ট মানে কি বলছে, উদ্ভিদের বায়বীয় অংশ দিয়ে কি হয়ে যায়, বাষ্প আকারে বের হয়ে যায়। তাহলে স্থলজ উদ্ভিদ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্প আকারে পানি বের করে দেয়, সেটাই প্রসাধন বা বাষ্পমোচন বা ইংলিশে বলে ট্রান্সপিরেশন। তাহলে এই কাজটি তার বায়বীয় অঙ্গের কোনো অংশের মাধ্যমে ঘটে। তার ভিত্তিতে প্রসাধনকে ভাগ করা হচ্ছে তিন ভাগে। তাহলে একটা হচ্ছে কি পত্ররন্ধ্রীয় প্রসাধন, কিউটিকুলার প্রসাধন, লেন্টিকুলার প্রসাধন। কি বললাম, পত্ররন্ধ্রীয়, কিউটিকুলার, লেন্টিকুলার প্রসাধন। তাহলে আমরা প্রথমে আসি পত্ররন্ধ্রীয় প্রসাধন বা স্টোমাটাল ট্রান্সপিরেশন। তাহলে এখানে পত্ররন্ধ্রীয় প্রসাধনে কি বলা হয়েছে, যে পাতার কচিকাণ্ড, ফুলের বৃতি ও পাপড়ি, এই দুটি রক্ষী কোষ বেষ্টিত এক ধরনের রং থাকে। এটা একটা পাতার চিত্র, অনেকে বুঝবা না যে পাতা আবার এমন হয় কিভাবে। আসলে পাতা তো পাতাই, কিন্তু এটাকে যখন আমরা একটা স্ট্রং মাইক্রোস্কোপ অর্থাৎ ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে দেখব, এই পাতার ভিতরে অনেক ছিদ্র থাকে। এই ছিদ্র থাকে, এটাকে বলে রক্ষী কোষ। এই রক্ষী কোষটা যখন সূর্যের আলো থাকে না বা তার সে প্রসাধন করে না, তখন এটা বন্ধ থাকে। আর যখন প্রসাধন করে তখন সেটা খোলা হয়ে যায়। তাহলে বলছে যে এই রক্ষী কোষ দিয়ে বেষ্টিত থাকে। তো এই রক্ষী কোষটা এরকম অসংখ্য রক্ষী কোষ আছে উদ্ভিদে, বিশেষ করে পাতার ভিতরে। এদেরকে বলা হয় পত্ররন্ধ্র, ইংলিশে বলা হয় স্টোমাটা বলা হয়, বা এক বচনে বলে স্টোমা। কোনো উদ্ভিদের মোট প্রসাধনের শতকরা 90 থেকে 95%, 90 থেকে 95% পর্যন্ত এই প্রসাধন হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে। তো মূলত আমরা কিন্তু সেটাই জানি যে বেশিরভাগই পাতার মাধ্যমে প্রসাধন হয়। তুমি বাজার থেকে কোনো ব্যাগে শাক আনলে দেখবা যে কিছুক্ষণ পরে ওই পলিথিনে কিন্তু এরকম ভাবে পানি জমে গেছে, তাহলে বোঝা গেছে কিন্তু ওই পত্ররন্ধ্রের মাধ্যমে সে পানিটা বের করে দেয়। ঠিক আছে, তাছাড়াও কিন্তু আরো দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে কিউটিকুলার, একটা হচ্ছে লেন্টিকুলার। তাহলে কিউটিকুলার, লেন্টিকুলার জিনিসটা কি? তাহলে এখানে বলছে যে উদ্ভিদের বহিঃত্বকে বিশেষ করে পাতার উপরে এবং নিচে, তাহলে পাতার উপরে এবং নিচে কিউটিন বা ওয়ার্কসি একটু পিস্তা টাইপের কিউটিনের মতো আবরণ থাকে। এই আবরণকে বলা হয় কিউটিকল। তাহলে উদ্ভিদের বহিঃত্বকে, বাইরের ত্বকে এবং নিচের দিকে এবং বিশেষ করে পাতার মধ্যে থাকতে পারে। তো একটা আবরণ থাকে ওয়ার্কসি, তোমরা ওই যেমন কচুরিপানা নিলে দেখতে পারো। তাহলে এই কিউটিকল ভেদ করে কিছু পানি কি বাষ্প আকারে বের হয়ে যায়, এই প্রক্রিয়াকে বলা হয় কিউটিকুলার প্রসাধন। লেন্টিকুলার কি? লেন্টিকুলার হচ্ছে উদ্ভিদের কাণ্ডে, চিত্র দেওয়া আছে তোমাদের বইও আছে। তাহলে উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে লেন্টিসেল নামক ছিদ্র সৃষ্টি হয়। তাহলে ছোট ছোট ছিদ্র এবং গুড়ি আমরা অনেক সময় দেখি আসলে, কিন্তু আসলে মানে মহান আল্লাহ তাআলা যে অনেক রকমের রাখছে আসলে, এই যে এগুলো কিন্তু এমনি এমনি সৃষ্টি হয় না, এটা কারণে হয়েছে। তো এটাই বলতেছি, বাকল ফেটে লেন্টিসেল নামক ছিদ্র সৃষ্টি হয়। লেন্টিসেলের ভিতরে কোষগুলো আলাদাভাবে সজ্জিত থাকে এবং এর মাধ্যমে কিছু পানি বেরিয়ে যায়, কে বলা হয় কি লেন্টিকুলার প্রসাধন। তাহলে এই যে ছিদ্র এগুলো আছে, এখান থেকেও কিছু পানি বের হইতে পারে। প্রসাধন কথাটা বললেই বুঝতে হবে কি পানি বের হয়ে যাচ্ছে কিভাবে, বাষ্প আকারে। তাহলে উদ্ভিদের প্রসাধন হয় তিনটা পার্ট থেকে হয়। একটা হচ্ছে কি আমরা বললাম পত্ররন্ধ্রের মাধ্যমে, কিউটিকলের মাধ্যমে, লেন্টিকুলার প্রসাধনের মাধ্যমে হয়। তাহলে এই তিনটা পার্ট থেকে এর মধ্যে বেশিরভাগ হয় পত্ররন্ধ্রের মাধ্যমে, যেটা আমরা বলতে পারি 90 থেকে 95%। আমরা প্রসাধনের প্রভাবগুলো একটু দেখে নেই। তাহলে প্রসাধনের প্রভাবক কি? প্রভাবক জিনিসটাকে বলে নেই। প্রভাবকটা হচ্ছে মানে আমরা বলতে প্রভাবক এমন একটা জিনিসকে বলা হয় যেটা কি করে, যেটা নিজে মানে বিক্রিয়া বা অন্যান্য যে কাজের জন্য আসতেছে ওই কাজে অংশগ্রহণ করে না, কিন্তু সে থাকলে ওই কাজের গতি বৃদ্ধি পায় বা হ্রাস পায়। যেমন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় বা হ্রাস পায়। সময় এভাবে বলে, যেমন কিছু কিছু লোক আছে ঝগড়ায় তৃতীয় ব্যক্তি হিসেবে কাজ করে। যেমন তৃতীয় ব্যক্তির কাজকে দুই রকম হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে। তৃতীয় ব্যক্তি থাকলে অনেক সময় ঝগড়া বেড়ে যায়, সে এইখানটা ওইখানে লাগায়, ওইখানটা ওইখানে লাগায়। অথবা তৃতীয় ব্যক্তি অনেকে ঝগড়া থামায় দেয়, দুই পক্ষকে থামায় দেয়, তুমি শান্ত হও। তো তৃতীয় পক্ষ কিন্তু সে ঝগড়ার লোক না, সে ঝগড়া অংশগ্রহণ করছে না, তার মানে সে কিন্তু তার নিজের কোনো হয়েছে না, কিন্তু সে থাকলে ঝগড়ার গতি বাড়ে অথবা কমে। ঠিক একইভাবে কিন্তু উদ্ভিদ আছে প্রভাবক। এই প্রভাবক থাকলে কি হয়, প্রসাধন বাড়বে কমবে, বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া বাড়বে কমবে। তাহলে প্রভাবক আবার দুই প্রকার, একটা হচ্ছে কি বাহ্যিক প্রভাবক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবক কি? এক নম্বর হচ্ছে তাপমাত্রা, ইংলিশে বলি আমরা টেম্পারেচার। তাহলে এখানে কি বলছে, অধিক তাপে পানি সহজে বাষ্পে পরিণত হয়। দেখবা যে যেদিন গরম লাগে, যেদিন খুব রোদ্র উঠছে, দেখবা যে তোমাদের শরীর থেকে খুব ঘাম বেরোচ্ছে। উদ্ভিদের ক্ষেত্রেও সেম। তাহলে অধিক তাপে কিন্তু সে কি হয়ে যায়, বাষ্পে পরিণত হয়ে যায়।
তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, ফলে প্রশোধনের হারও দ্রুত হয়। তাপমাত্রা কমে গেলে তাই স্বাভাবিক নিয়মে প্রশোধন হারও কমে যায়। তাহলে তাপমাত্রা বাড়লে প্রশোধন বাড়ে, তাপমাত্রা কমলে প্রশোধন কমে, এটা এখানে মেইন কথা। এরপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাপ, ঠিক আছে, এটা হচ্ছে আর্দ্রতা, হিউমিডিটি। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ুর অসম্পৃক্ত থাকে ও জলীয় বাষ্প গ্রহণ করতে পারে, আর কিন্তু আর্দ্রতা অধিক হলে বায়ু সম্পৃক্ত হওয়ার ফলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে প্রশোধনের হার বাড়ে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের হার কম। যেমন শীতকালে আমাদের ঠোঁট ফাইটা যায়, বাতাসে আর্দ্রতা কম থাকে, তখন সে গাছ থেকে প্রশোধনের চাপটা বেড়ে যাচ্ছে। তাহলে গাছও আস্তে আস্তে পানি পানি নাই তো সে দিতে পারে না, তখন গাছ পাতাগুলো ফালাই দেয়, ঠিক আছে। আর যেমন যেখানে স্থায়ী, যেমন আমরা বলতে পারি মরুভূমিতে স্থায়ী মানে গরম থাকে সব সময়, এখানে কোনো মরুভূমি পরিবেশ, ওইখানে দেখবা যে গাছের পাতাগুলো আল্লাহ পাক কাটার কাজ সৃষ্টি করে দিয়েছে। যেমন খেজুর গাছ, ক্যাকটাস, এগুলো গাছের পাতা দেখতে পাতা, আসলে পাতা কিন্তু দেখতে কাটার মতো, কারণ ওইখানে যদি পাতা বড় হইতো তাহলে এত পানি সে কই পাবে? যত বড় পাতা তত বেশি পত্ররন্ধ্র, আর যত বেশি পত্ররন্ধ্র তত বেশি প্রশোধন হইতে হবে। এত পাতা তো সে পাবে না, এত পাতা আর এত পানি তো সে পাবে না, তো তাহলে সে প্রশোধন কিভাবে করবে? এই জন্য ওইখানে গাছগুলো কাটার মতো। আর আমাদের অঞ্চলে তো সারা বছর পানি থাকে, কিন্তু শীতকালে থাকে না, এই জন্য পাতার সাইজ বড় হয়। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে ওই শীতকালে যখন পানি থাকে না, সে পাতাগুলো ফালায় দেয়। আবার বসন্তকালে উদ্ভিদের মাটিতে পানির পরিমাণ বৃদ্ধি পায়, আর্দ্রতা বৃদ্ধি পায়, তখন সে আবার নতুন নতুন পাতা গজায়। তো এই কথাটা বলছে যে আপেক্ষিক আর্দ্রতা যদি কম থাকে তাহলে প্রশোধন হার বেড়ে যাবে, বাতাসে জলীয় বাষ্প নাই, তখন প্রশোধনের চাপটা বাড়বে। আর বলছে যে আপেক্ষিক আর্দ্রতা যদি কি হয়, আপেক্ষিক আর্দ্রতা যদি কি হয়, এখানে বলছে যে আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে প্রশোধন হার কমে যাবে। বাতাসে অলরেডি পানি আছে, যেমন বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই প্রশোধনটা এত বেশি প্রয়োজন নাই। আলো আলো উপস্থিতিতে পতঙ্গ হয়ে যায়, আলো দিনের আলো বললাম সানলাইটে, আর প্রশোধনের হার বৃদ্ধি পায়। আর অন্ধকারের ক্ষেত্রে প্রশোধন আবার বন্ধ হয়ে যায়। বায়ু প্রবাহ ঠিক সেম কথাই বলছে এখানে, যে আমরা মেন কথাটা বলি। তাহলে বায়ু প্রবাহ, বায়ুচাপ কমে গেলে, এখানে কি বলছে, বায়ুচাপ কমে গেলে বাষ্পীভবনের প্রক্রিয়া বৃদ্ধি পায়, প্রশোধন হার বেড়ে যায়। তাহলে বায়ুর চাপ কমলে প্রশোধন হার বাড়বে, আর বাতাসের চাপ বাড়ে গেছে, প্রশোধন হার কি হয়ে যাবে? কমে যাবে। তো এখন আমরা দেখি অভ্যন্তরীণ প্রভাব। প্রথম হচ্ছে পত্ররন্ধ্র, অর্থাৎ পাতার ছিদ্র। এটা স্বাভাবিক, পত্ররন্ধ্র যদি বেশি হয় তাহলে প্রশোধন বেশি হবে, আর পত্ররন্ধ্র কমে গেলে প্রশোধন কম হবে। তাহলে এটা বলছে পত্রের সংখ্যা মানে পাতার সংখ্যা, তাহলে পাতার সংখ্যা, আয়তন, গঠন ইত্যাদি অবস্থানের উপরে প্রশোধন হার ডিপেন্ড করে। তাহলে পাতার সংখ্যা বেশি হলে প্রশোধন বেশি হবে। পাতার সাইজ বড় হবে, আমরা চিটাঙ্গে বাচ্চাতে পড়া অবস্থায় তো দেখতাম যে সেগুন গাছ বড় বড় পাতা, এক একটা পাতা অনেক বড় বড়, তাহলে এখানে বোঝা যাচ্ছে প্রশোধন হারটা কি হচ্ছে? বেশি হইতেছে। পত্রফলকের আয়তন, আয়তন যদি বড় হয়, যেটা বললাম। তারপরে কি বলছে এখানে, উদ্ভিদের বায়বীয় অঙ্গের আয়তন, অর্থাৎ বায়বীয় অঙ্গ বলতে কি, যে পত্ররন্ধ্র বা যেটা বলতেছে যে কিউটিকল, লেন্টিকল পাতা, কাণ্ড, উদ্ভিদের বায়বীয় অঙ্গের কলেবর বৃদ্ধি পেল, প্রশোধন হার কি হয়ে যায়? বেড়ে যায়। তারপরে আরো কিছু আছে এখানে, তোমরা দেখে নিতে পারো। এরপরে আমাদের যে মেইন পড়াটা, এই পর্যন্ত আমাদের উদ্ভিদ পাঠ। প্রশোধন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, এখানে কথাটা কিন্তু পারস্পরিক সাংঘর্ষিক, প্রয়োজনীয় অমঙ্গল। তাহলে প্রশোধন আমার দরকারও আছে, আবার দরকারও নাই। একটা হচ্ছে যে আমরা রিডিং পড়বো, তার আগে বলতেছি যে এখানে প্রশোধন যদি না হইতো তাহলে উদ্ভিদের ভিতরে কিন্তু পানি থাকতো না। আবার প্রশোধন বেশি হলে সমস্যা, মনে করো উদ্ভিদে আমি পানি 5 লিটার সে গ্রহণ করছে মাটি থেকে, এখন তার দরকার 2 লিটার, তো অতিরিক্ত 3 লিটার সে বের করে দিবে, কিন্তু সে 4 লিটার বের করে দিছে। বের করা দরকার 2 লিটার, বার করছে 4 লিটার, তাহলে কিন্তু বের করা দরকার 3 লিটার, বার করছে 4 লিটার, তাহলে কিন্তু তার 1 লিটার শর্ট হয়ে গেছে। তাহলে প্রশোধন যদি না হইতো তো তাহলে কিন্তু অসুবিধা হতো। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি খেয়াল করি, যেমন ধরলাম এটা কি, এটা হচ্ছে আমাদের মাটির নিচের অংশের পানি আছে এখানে, এটা ধরলাম গাছ, আর আমি টানতাছি, মানে প্রশ্ন হইতেছে, ধরো আমি পাতার বের করছি, এখন এই যে টানতাছি, তো এখানে কিন্তু এই যে টানলাম, হ্যাঁ আমি পানিটা খেয়ে বলছি, এই যে টানলাম, টানার সময় কিন্তু উদ্ভিদের পুরোটা অংশ কিন্তু পানিতে ভর্তি ছিল। তাহলে আমি যদি না টানতাম, তাহলে কিন্তু এই জায়গাটা পানি থাকতো না। তাহলে প্রশোধন আছে বলে কিন্তু উদ্ভিদ কিন্তু পানি পাইতেছে। অনেকে বলে প্রশোধন কেন দরকার, পানি বের করা কেন দরকার? তো এখানে প্রশোধন আমি টান দিছি বলে কিন্তু এই জায়গাটা পানি ছিল, যেই টান আমি ছেড়ে দিছি, সেই পানি আবার খালি হয়ে গেছে। প্রশোধন না থাকলে কিন্তু উদ্ভিদ কিন্তু পানি পাইতো না, এটা কিন্তু মেইন কারণ। আবার প্রশোধন আমি এমন টানতেছি যে পানি সব নিয়ে গেছি,
অর্থাৎ উদ্ভিদের যতটুকু দরকার ওটুকু তো মানে ওটুকুর বেশি আমি নিয়ে গেছি, ওটুকু রাখি নাই। আমার 3 লিটার বের করার দরকার ছিল, আমি 5 লিটার থেকে 3 লিটার বের করতাম, কিন্তু আমি 4 লিটার বের করে দিচ্ছি, তাহলে উদ্ভিদে কিন্তু 1 লিটার শর্ট হয়ে গেছে। তাহলে প্রশোধন দরকারও আছে, আবার যদি বেশি হয় তাহলে এটাও আমার জন্য কি ক্ষতিকর। তো এই কথাটাই বলা হয়েছে যে তোমার প্রশোধনের বলা হয়েছে কি যে আমার এই প্রশোধনকে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়েছে। তা আমরা একটু পড়ি কি বলছে। প্রশোধনের ফলে জাইলেম বাহিকা টান পড়েছে। আমরা একটু আবার কথা বলতে হবে এখানে। উদ্ভিদের যে এই পুরা উদ্ভিদ যদি আমি ধরে পাবে, তো উদ্ভিদের মাঝখানে আছে ভাস্কুলার ভান্ডল। ভাস্কুলার বান্ডল থাকে দুটো মেইন জিনিস, জাইলেম ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম এরা হচ্ছে খাবার পরিবহন, পানি পরিবহন, খাদ্য সঞ্চয় এগুলো কাজ করে। তো এই কথাটা বলছে এখানে যে জাইলেম বাহিকা টান পড়ে, এই টানের ফলে উদ্ভিদের মূলরোম কর্তৃক শোষিত, ওই যে বললাম টান দিলাম, টান দিলে তাহলে শোষিত পানি এবং খনিজ লবণ পাতায় প্রবাহিত হয়। এই টানের ঘাটতি হলে যদি টান ছেড়ে দিই, মানে উদ্ভিদ যদি টানটা ছেড়ে দেয়, প্রশোধন ছেড়ে দেয়, তাহলে ঘাটতি হলে পানি শোষণ কমে যাবে এবং খাদ্য প্রস্তুত সহ অনেক বিভাগীয় কার্যক্রম স্লথ হয়ে যাবে। প্রশোধনের ফলে পাতার মেসোফিলে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয়, যা পানি শোষণে সাহায্য করে। তাহলে পাতার ভিতরে একটা চাপ সৃষ্টি হবে, টানতেছি। তাহলে উদ্ভিদের প্রশোধনের মাধ্যমে প্রতিনিয়ত পত্রফলক দিয়ে কি হয়, শোষিত তাপশক্তি হ্রাস হয় এবং কি পাতার কোষের তাপমাত্রা সহনশীল পর্যায়ে রাখে। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়াটি উদ্ভিদের বহু ধরনের উপকার করলেও এর কিছু অপকারী ভূমিকাও আছে। যেমন পানি শোষণের চেয়ে প্রশোধনের পানি হারানোর হার বেশি হলে, অর্থাৎ যতটুকু সে শোষণ করছে তার চেয়ে বেশি প্রশোধন করে ফেলছে, তাহলে বেশি হলে উদ্ভিদের জন্য পানি এবং খনিজের ঘাটতি দেখা দেবে। এর ফলে উদ্ভিদটির মৃত্যু হতে পারে। তাহলে আমার সব পানি সে নিয়ে প্রশোধন করে ফেলছে, তো সে মারা যেতে পারে। মাটিতে পানির ঘাটতি থাকলে শোষণ কম হবে, কিন্তু প্রশোধন পুরো মতো চলতে থাকবে। এখন মনে কোনো কারণে মাটিতে পানির ঘাটতি, প্রশোধন তো সে জানে আমি ডেলি এই পরিমাণ পানি বের করি, সে আজকেও বের করছে, কিন্তু মাটিতে তো ওই পরিমাণ পানি নাই, তো যার কারণে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই অবস্থা ঠেকাতে শীত মৌসুমে বহু উদ্ভিদের পাতা ঝরিয়ে দেয়। দেখো উদ্ভিদ কিন্তু তাদেরও কিন্তু কি আছে, মানে এই যে মেকানিজম, হ্যাঁ, তারা করে কি তখন করে কি শীতকালে করে কি পাতা ছেড়ে দেয়। আর গরম প্রধান এলাকায় পাতার আকৃতি হয়ে যায় এরকম ভাবে চোখা, মানে ইয়ার মতো কাঁটার মতো হয়ে যায়, যাতে পাতার সাইজ কমে যায়, তাহলে প্রশোধন কম হবে, তাহলে পাতা ঝরে দেয়। প্রশোধন ভাবে প্রয়োজনীয় ব্যাপন চাপ ঘাটতি হবে না, ফলে অবিশ্রমণ কম হবে। এমতো অবস্থায় বলা যায় কি প্রশোধন কিছু ক্ষতি সাধন করলেও এই প্রক্রিয়ায় উদ্ভিদের জন্য অত্যাবশ্যক একটি কার্যক্রম। বৈশিষ্ট্যের বিপরীতের জন্য বিজ্ঞানী কার্টিস প্রশোধনকে প্রয়োজনীয় ক্ষতি বা নেসেসারি ইভিল বলে করেছেন। তোমরা যদি প্রশ্ন আসে পরীক্ষাতে, তাহলে তোমরা এই যে নামটা বিজ্ঞানী কার্টিস, ঠিক আছে, তাহলে বিজ্ঞানী কার্টিসকে নামটা একটু উল্লেখ করবা, তাহলে টিচার বুঝবে যে তুমি নিশ্চয় পড়ে দিয়েছ। তাহলে তোমাদের প্রশোধনের তাহলে বিজ্ঞানী কার্টিস কি বলছে যে প্রশোধনকে প্রয়োজনীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন। তাহলে তাই সার্বিক বিচারে এটি উদ্ভিদকে টিকে থাকার ক্ষেত্রে সুবিধা দেয় বলে এর অপকারী দিক থাকা সত্ত্বেও প্রশোধন প্রক্রিয়া বিবর্তিত হয়েছে। তো এই ছিল আমাদের প্রশোধন কি একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল কেন বলা হয়, এটা অনেক সময় সংক্ষিপ্ত আসলে আশা করি তোমরা এভাবে দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের এরকম ভাবে নিত্য নতুন ভিডিও পেতে জাবেদ অনলাইন একাডেমির সাথে থাকবে। যারা এখনো সাবস্ক্রাইব করে নেবে। আমাদের এইভাবে সামনে যে কার্যক্রম আছে কার্যক্রম চলতে থাকবে, আমাদের বিশেষ করে সায়েন্সের বিষয়গুলা এবং নিচের ক্লাসের ভিডিওগুলো আমাদের সামনে আসতেছে। তো আশা করি সবাই আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।